আসসালামু আলাইকুম সবাইকে। বোটাজোর আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। তো অনেক দিন পর চলে আসলাম ক্লাস নিতে। আমাদের এই অধ্যায়টা প্রায় শেষ হয়ে যাবে। আমরা পড়তেছিলাম যে খাদ্য, পুষ্টি এবং পরিপাক অধ্যায়টি আপনাদের জীববিজ্ঞানের অধ্যায় ৫। তো আজকে ইনশাল্লাহ এই অধ্যায়টি শেষ করব, ঠিক আছে? তো এখন এই পর্যায়ে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে খাদ্যের পরিপাকের যে প্রক্রিয়া সেটা নিয়ে। তো পরিপাক তো আমরা অনেক লম্বা একটা চিত্র দেখছিলাম, হ্যাঁ? আমাদের পৌষ্টিক নালী এবং পৌষ্টিক গ্রন্থি নিয়ে পড়াশোনা করছিলাম। তো এই ক্ষেত্রে আমরা জানি যে আমাদের পরিপাক কিন্তু ২ রকমের হয়। একটা হচ্ছে যান্ত্রিক পরিপাক, আরেকটা কি? আরেকটা হচ্ছে রাসায়নিক পরিপাক। তো পরিপাক আমাদের শরীরের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হয়। তো সেটা নিয়ে আলোচনা করব। তো সবার প্রথমে আসি, যেই দিক দিয়ে আমরা খাবারটা আমাদের শরীরে ইনপুট দেই আরকি, আমাদের মুখ, হ্যাঁ? তো মুখ দিয়ে তো আমরা চাবাই, ঠিক আছে? তাহলে মুখে কি হয়? যান্ত্রিক পরিপাকটা হয়। তাহলে মুখ দিয়ে যেহেতু আমরা খাবারটা চাবাইছি, তো মুখে কি হচ্ছে? যান্ত্রিক পরিপাকটা হচ্ছে, ঠিক আছে? যান্ত্রিক পরিপাক, মুখে যান্ত্রিক পরিপাক হয়, ঠিক আছে? আর রাসায়নিক পরিপাক কি হয় না? হ্যাঁ, অবশ্যই হয়। রাসায়নিক পরিপাক অবশ্যই হয়। কি কেন হয়? আমরা তো জানি যে আমাদের মুখে কি থাকে। সহজ হিসাব। আমরা দেখি যে আমাদের মুখ থেকে কি হয়? লালা নিঃসরণ হয় না? তাহলে আমাদের মুখে কি থাকে? লালা গ্রন্থি থাকে। লালা গ্রন্থি থাকে। লালা গ্রন্থি থেকে কি নির্গত হয়? লালা গ্রন্থি থেকে নির্গত হয় টায়ালিন। লালা গ্রন্থি থেকে নির্গত হয় টায়ালিন। আরেকটা কি? আরেকটা হচ্ছে গিয়ে লালা গ্রন্থি থেকে লালা নিঃসৃত, হ্যাঁ? আর লালায় থাকে হচ্ছে গিয়ে টায়ালিন। আরেকটা কি? আরেকটা হচ্ছে কি? এই টায়ালিন জিনিসটা হচ্ছে কি? টায়ালিন জিনিসটা হচ্ছে স্যালাইভারি অ্যামাইলেজ। স্যালাইভারি স্যালাইভারি অ্যামাইলেজ, হ্যাঁ? লালা 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 জিনিসটাতে কি থাকে? টায়ালিন থাকে। টায়ালিন মূলত কি? স্যালাইভারি অ্যামাইলেজ, হ্যাঁ? স্যালাইভারি অ্যামাইলেজ। স্যালাইভারি অ্যামাইলেজ, ঠিক আছে? এগুলা কি করে? শ্বেতসার জাতীয় যে খাদ্য আছে, শ্বেতসার বা শর্করা জাতীয় যে খাদ্য, শ্বেতসার জাতীয় যে খাদ্য আছে, এটাকে কি করে? মল্টোজে পরিণত করে। এটাকে মল্টোজে পরিণত করে। মল্টোজে পরিণত করে। এরপর আমরা চলে আসি পাকস্থলীতে, ঠিক আছে? তো আমাদের পাকস্থলীতে বিভিন্ন রকমের রস নিঃসৃত হয়, ঠিক আছে? আমরা পড়ছিলাম কি যে পাকস্থলীটা দেখতে কীরকম ছিল? এই যে এরকম না? হ্যাঁ, এরকম ছিল না পাকস্থলীটা দেখতে? হ্যাঁ, এরকম ছিল। তো পাকস্থলীর প্রাচীরে, হ্যাঁ, পাকস্থলীর প্রাচীরে একটা গ্রন্থি থাকে, ঠিক আছে? পাকস্থলী, হ্যাঁ? আমাদের পেটে গ্যাস হয় না? পেটে গ্যাস হয় না? তাহলে পেট মানে কি? পাকস্থলীকেই তো বুঝি আমরা, ঠিক আছে? তো পাকস্থলীর প্রাচীরে থাকে গ্যাস্ট্রিক গ্রন্থি, হ্যাঁ? গ্যাস্ট্রিক গ্রন্থি। পাকস্থলীর প্রাচীরে থাকে গ্যাস্ট্রিক গ্রন্থি, হ্যাঁ? গ্যাস্ট্রিক গ্রন্থি। এখান থেকে কী নিঃসৃত হয়? গ্যাস্ট্রিক রস নিঃসৃত হয়, হ্যাঁ? গ্যাস্ট্রিক রস। গ্যাস্ট্রিক রস বা পাচক রস। গ্যাস্ট্রিক রস বা পাচক রস। গ্যাস্ট্রিক রস বা পাচক রস। আর এখানে কি থাকে? হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে। হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে। হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে। আর আমাদের পাকস্থলীতে একটা নিষ্ক্রিয় এনজাইম থাকে, সেটা কি? পেপসিনোজেন, হ্যাঁ? এটা থাকে নিষ্ক্রিয়। এখন আমাদের পেটে যে HCl আছে বা হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের সহায়তায় এই নিষ্ক্রিয় পেপসিনোজেনটা পেপসিনে পরিণত হয়। এই নিষ্ক্রিয় পেপসিনোজেনটা পেপসিনে পরিণত হয়। এরপর কি হয়? এই পেপসিনটা আমিষের উপর ক্রিয়া করে। আমিষ বা প্রোটিন জাতীয় খাদ্যের উপর এই পেপসিনটা ক্রিয়া করে। কি হইল? পেপসিনোজেন HCl এর সহায়তায় সক্রিয় পেপসিনে পরিণত হলো। এই পেপসিনটা কি করলো? পেপসিনটা হচ্ছে সহায়তা করলো কি? আমিষকে পরিপাক হতে। আমিষকে ভাঙলো। আচ্ছা, আমিষ জিনিসটা কি? আমিষ জিনিসটা হচ্ছে অ্যামিনো অ্যাসিড, হ্যাঁ? অ্যামিনো অ্যাসিড। তো অ্যামিনো অ্যাসিড কী থাকে? পেপটাইড বন্ধন দ্বারা যুক্ত থাকে। তো এটাকে যখন অনেকগুলা পেপটাইড একত্রে থাকে, এটাকে আমরা বলি পলিপেপটাইড। পলিপেপটাইড, ঠিক আছে? তো আমিষ কী করে? পেপসিনের সহায়তায় পলিপেপটাইডে পরিণত হয়। পলিপেপটাইডে পরিণত হয়। আর শর্করা আর স্নেহ জাতীয় যে খাদ্যগুলো আছে, ওইটার উপর যে কাজ করবে এরকম কোনো এনজাইম পাকস্থলীতে থাকে না। তাই শর্করা আর চর্বি জাতীয় যে খাদ্যগুলো আছে, এগুলা কি হয়? এগুলা পরিপাক হয় না। এগুলোর পরিপাক কোথায় হয়? এগুলার পরিপাক হয় হচ্ছে ক্ষুদ্রান্তে, ঠিক আছে? শর্করা এবং স্নেহ জাতীয় খাদ্যের পরিপাক হয় ক্ষুদ্রান্তে। আর আমাদের পাকস্থলীতে হয় কি? পাকস্থলীতে শুধুমাত্র আমাদের প্রোটিন জাতীয় খাদ্যের পরিপাক হয়ে থাকে। প্রোটিন জাতীয় খাদ্যগুলো কি হয়? পেপসিন এবং পেপসিনের সহায়তায় পলিপেপটাইডে পরিণত হয়। পেপসিনের সহায়তায় পলিপেপটাইডে পরিণত হয় এবং অন্যান্য খাদ্যগুলো যেগুলো আছে, এগুলো ক্ষুদ্র ক্ষুদ্র হয়ে ছিঁড়ে কাইম বা মন্ডে পরিণত হয়। কাইম বা মন্ডে পরিণত হয়। অনেকটা স্যুপের মতো মনে হয়। আপনাকে এটা এটা মনে রাখতে পারেন ইয়ার মতো, কী বলো এটাকে? এই যে প্রাণ লিচি ড্রিঙ্ক, হ্যাঁ? পানিও চাবানো যায়, এরকম আর কি। এরকমটা মূলত মন্ড বা স্যুপের মতো হয়ে যায়, ঠিক আছে? হয়ে এটা কী হয়? ক্ষুদ্রান্ত্রে ট্রান্সফার হয়। হয়ে কী হয়? ক্ষুদ্রান্ত্রে ট্রান্সফার হয়। ক্ষুদ্রান্তটা কীরকম ছিল মনে আছে? ক্ষুদ্রান্তটা ছিল এই যে এরকম, হ্যাঁ? এরকম এরকম ছিল ক্ষুদ্রান্তটা, ঠিক আছে? তো ক্ষুদ্রান্ত্রে ট্রান্সফার হয়। ক্ষুদ্রান্ত্রে মোটামুটি সব রকমের খাদ্যের কি হয়?
ক্ষুদ্রান্ত্রে সব রকমের খাদ্যের পরিপাক হয়। ক্ষুদ্রান্ত্রের কয়টা পার্ট ছিল? 3টা। কি কি? ডিউডেনাম, জেজুনাম আর হচ্ছে ইলিয়াম। ক্ষুদ্রান্তের 3টা পার্ট ছিল, ডিউডেনাম, জেজুনাম আর ইলিয়াম। ডিউডেনাম, জেজুনাম, ইলিয়াম। তো সহজ বিষয়, সবার প্রথমে ক্ষুদ্রান্তের খাবারগুলো কোথায় যাবে? ডিউডেনামে যাবে, তাই না? সবার প্রথমে খাদ্য কই যাবে? সবার প্রথমে খাদ্য যাবে ডিউডেনামে, ঠিক আছে? ওইখানে কি থাকে? আমরা পাচক রস পড়ছিলাম না? ওই ডিউডেনামেও কি থাকে? পাচক রস থাকে, পাচক রস থাকে। ওই ডিউডেনামেও পাচক রস থাকে, এই ডিউডেনামেও পাচক রস থাকে। পাচক রস থাকায় কি হয়? আচ্ছা, খাদ্যগুলো তো হাইড্রোক্লোরিক অ্যাসিডে ছিল, তাই না? তাই খাদ্যগুলো কিছুটা অম্লীয় হয়ে গেছে। তো এই ডিউডেনামের এই পাচক রসে যখন আসে তখন এই খাদ্যের অম্লত্ব ভাবটা দূর হয়, ঠিক আছে? অম্লত্ব ভাবটা প্রশমিত হয়, খাদ্যের অম্লত্ব ভাবটা প্রশমিত হয়, ঠিক আছে? আর ওই সময় কি হয়? সবগুলা খাদ্যের কি হয়? পরিপাক কাজ চলতে থাকে, এবং স্নেহ জাতীয় পদার্থ যেহেতু কোনো কিছুই পরিপাক হয় নাই, তাই স্নেহ জাতীয় পদার্থের পরিপাক এখানে শুরু হয়, ঠিক আছে? স্নেহ জাতীয় খাদ্যের পরিপাক শুরু হয়। আমাদের শ্বেতসার বা শর্করার পরিপাক শুরু হয়েছিল কোথায়? মুখে। এরপর হচ্ছে প্রোটিনের পরিপাক শুরু হয়েছিল কোথায়? পাকস্থলিতে। আর চর্বির পরিপাক কোথায় শুরু হয়? ক্ষুদ্রান্তে। চর্বির পরিপাক কোথায় শুরু হয়? ক্ষুদ্রান্তে। ক্ষুদ্রান্তে চর্বিগুলোর কি হয়? আমরা যে এই চর্বিগুলো যে থাকে ক্ষুদ্রান্তে, এগুলো কি হয়? ঠিক আছে, যকৃতের কথা পড়ছিলাম না আমরা, এই যে পাকস্থলীর এদিকে থাকে যে যকৃৎ, পাকস্থলীর এদিকে যকৃৎ থাকে বলছিলাম। তো যকৃতের নিচে কি থাকে? পিত্তথলি থাকে। যকৃৎ থেকে পিত্ত লবণ তৈরি হয়, হ্যাঁ, সোডিয়াম গ্লাইকোকোলেট এবং সোডিয়াম টরোকোলেট, এই দুইটা, ঠিক আছে? তো এই পিত্তলবণ বা পিত্তরস উৎপন্ন হয়, এটা পিত্তথলিতে জমা হয়। যকৃতে পিত্তরস উৎপন্ন হয় এবং পিত্তথলিতে জমা হয় ওই পিত্তথলির সহায়তায় ক্ষুদ্রান্তের মধ্যে, ঠিক আছে? এই পিত্তরসটা ক্ষুদ্রান্তে যায়, এই যে পিত্তরসটা ক্ষুদ্রান্তে যায়। ক্ষুদ্রান্তে গিয়ে কি হয়? এই চর্বি জাতীয় যে খাদ্যটা আছে, চর্বি জাতীয় খাদ্যটা কিসে পরিণত হয়? সাবানের ফেনার মতো পরিণত হয়, ঠিক আছে? সাবান বিশ্লেষিত হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র দানার মতো সাবানের ফেনার আকৃতি ধারণ করে, হ্যাঁ, সাবানের ফেনার মতো হয়ে যায়, সাবানের ফেনার মতো হয়ে যায়। আর এর উপর প্রভাব করে কোনটা? পিত্তরস ও পিত্তলবণ। আর এই প্রক্রিয়াটাকে বলা হয় ইমালসিফিকেশন, হ্যাঁ। ইমালসিফিকেশন প্রক্রিয়া কি হয়? এই পিত্তলবণ এবং পিত্তরসের সহযোগে এই স্নেহ পদার্থগুলো যা আছে সেগুলা ক্ষুদ্রান্ত্রের মধ্যে কি হয়? পানির সাথে মিশে ক্ষুদ্র ক্ষুদ্র সাবানের মতো ফেনায় পরিণত হয়, ক্ষুদ্র ক্ষুদ্র দানায় পরিণত হয়। এটাকে কি বলা হয়? এই প্রক্রিয়াকে ইমালসিফিকেশন, হ্যাঁ, ইমালসিফিকেশন। আর একদম শেষ পর্যায়ে চর্বি কিতে পরিণত হয়? ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারিনে পরিণত হয়, ঠিক আছে? আর কি কি বিক্রি হয় এখানে? আচ্ছা, স্নেহ জাতীয় যে পদার্থগুলো আছে, স্নেহ জাতীয় পদার্থগুলোর মধ্যে কি হয়? এই যে লাইপেস নামক এনজাইম থাকে, ঠিক আছে? লাইপেস, স্নেহ মানে কি? লিপিড, স্নেহ মানে কি? লিপিড। স্নেহ বা চর্বি মানে হচ্ছে লিপিড। লিপিডের উপর ক্রিয়া করে লাইপেস কি করে? ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারলে পরিণত করে, এই স্নেহকে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে পরিণত করে। এরপর হচ্ছে গিয়ে কি? ট্রিপসিন। আচ্ছা, পেপসিন, ট্রিপসিন, সিন জাতীয় যে জিনিসগুলো আছে ওইগুলো প্রোটিন জাতীয় খাদ্যের উপর ক্রিয়া করে। আচ্ছা, পাকস্থলীতে এই যে প্রোটিনটা কিসে পরিণত হয়েছিল? পলিপেপটাইডে। তাহলে এই যে পলিপেপটাইডটা আছে, এই পলিপেপটাইডের উপর ট্রিপসিন ক্রিয়া করবে। ট্রিপসিন কি করবে? আমিষের যে মূল বা রুট, সেটা কি? অ্যামিনো অ্যাসিড তৈরি করবে। আর এই যে পলিপেপটাইড একটা জটিল পেপটাইড, হ্যাঁ, এই জটিল পেপটাইডটাকে সরল পেপটাইডে পরিণত করবে। এই জটিল পেপটাইডটাকে সরল পেপটাইডে পরিণত করবে। আর সরকারি জাতীয় খাদ্যের এখানে কি হবে? যে শ্বেতসার আছে সেটার উপর কি করবে? অ্যামাইলেজ নামক এনজাইম ক্রিয়া করবে এবং এটাকে গ্লুকোজে পরিণত করবে। এটা কি করবে? গ্লুকোজে পরিণত করবে। এই কাজগুলোই মূলত কই হয়ে থাকে? এই কাজগুলো হয়ে থাকে ক্ষুদ্রান্তে। আচ্ছা, এখন একটা জিনিস আপনাদের জানায় রাখি, হ্যাঁ, দেখেন, একটা জিনিস জানায় রাখি, এই যে আমাদের খাদ্য কয় ধরনের আছে, কি কি আছে? আমরা পড়ছি যে প্রোটিন বা আমিষ আছে, প্রোটিন বা আমিষ, ঠিক আছে? প্রোটিন বা আমিষ। তারপর কি আছে? কার্বোহাইড্রেট বা শর্করা। তারপর কি আছে? লিপিড বা স্নেহ বা চর্বি জাতীয় খাদ্য আছে। এই 3 রকমের খাদ্য আছে। আচ্ছা, এই 3 রকমের খাদ্যের উপর কোন কোন এনজাইম ক্রিয়া করে? আর এগুলোর শেষ পরিণতি কি? শেষে এরা কিসে পরিণত হয়? শেষ পরিণতি। এই দুইটা জিনিস আমি আপনাদেরকে একটু গুছায় লিখে দিচ্ছি, হ্যাঁ, এই দুইটা জিনিস একটু গুছায় লিখে দিতেছি। তো প্রোটিনের উপর কি ক্রিয়া করে? প্রোটিনের উপর ক্রিয়া করে কি? পেপসিন আর ট্রিপসিন। মনে রাখবেন, আপনাদের বইতে এই দুইটাই আছে, পেপসিন আর একটা কি? ট্রিপসিন। সিন জাতীয় যা কিছু দেখবেন, হ্যাঁ, সিন জাতীয় যা কিছু দেখবেন তার সব কিছু কি?
প্রোটিনকে করবে, কী বলবে, প্রোটিনকে ভাঙবে, ঠিক আছে। আর কার্বোহাইড্রেটকে কি করবে, কার্বোহাইড্রেটের উপর ক্রিয়া করে কোনটা, অ্যামাইলেজ, কার্বোহাইড্রেটের উপর ক্রিয়া করে অ্যামাইলেজ, কার্বোহাইড্রেটের উপর কী করে ক্রিয়া করে অ্যামাইলেজ, কার্বোহাইড্রেটের উপর ক্রিয়া করে অ্যামাইলেজ। আরেকটা কী আছে, টায়ালিন, হ্যাঁ টায়ালিন, কার্বোহাইড্রেটের উপর ক্রিয়া করে অ্যামাইলেজ আর টায়ালিন। আর স্নেহ বা লিপিড জাতীয় মধ্যে কী করে, লিপিডের মধ্যে কি কোনটা কাজ করে, লাইপেজ, লিপিডের মধ্যে লাইপেজ। আচ্ছা, এগুলো শেষ পরিণতি কি, প্রোটিন সবার শেষে কী হয়, অ্যামিনো অ্যাসিড তৈরি করে, অ্যামিনো অ্যাসিডে পরিণত হয়, প্রোটিন সবার শেষে অ্যামিনো অ্যাসিডে পরিণত হয়। কার্বোহাইড্রেট সবার শেষে কিসে পরিণত হয়, গ্লুকোজে পরিণত হয়, গ্লুকোজে পরিণত হয়। আর লিপিড সবার শেষে কিসে পরিণত হয়, ফ্যাটি অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল, ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল, ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলে পরিণত হয়, ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলে পরিণত হয়, ঠিক আছে। তো এই হচ্ছে মোটামুটি খাদ্যের উপর যে এনজাইমগুলো ক্রিয়া করে আর এর শেষ পরিণতি, ঠিক আছে। আর বিক্রিয়াগুলো তো আপনাদের দেখালামই, তো ক্ষুদ্রান্তে কী রকমের পরিপাক হয়, ঠিক আছে। এরপর হচ্ছে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে ক্ষুদ্রান্তের মধ্যে খাদ্য যেভাবে পরিপাক হলো, খাদ্যের শোষণ হয় কোথায়, ক্ষুদ্রান্তেই শোষণ হয়, ঠিক আছে। পরিপাকৃত যে খাদ্য আছে এই শোষণটা কোথায় হয়, ক্ষুদ্রান্তের ভিলাইয়ে হয়, ক্ষুদ্রান্তের ভিলাইয়ে, হ্যাঁ ক্ষুদ্রান্তের ভিলাইয়ে হয়, হ্যাঁ। ভিলাইটা কি, আঙুলের মতো ভাঁজ, ক্ষুদ্রান্তের অন্তঃপ্রাচীরের আঙুলের মতো ভাঁজ, আঙুলের মতো ভাঁজ। আপনাদের মাইক্রোভিলাই পড়াইছিলাম না, আমি মাইক্রোভিলাই পড়াইছিলাম অধ্যায় 2-তে, ঠিক আছে। সেখানে কি বলছিলাম যে কোষের যে কোষ ঝিল্লি আছে সেটার মধ্যে যে আঙুলের মতো ভাঁজ সেটাকে বলা হয় কি, মাইক্রোভিলাই, ঠিক আছে। তো ক্ষুদ্রান্তের প্রাচীরের মধ্যেও অন্তঃপ্রাচীরের মধ্যে আঙুলের মতো কিছু ভাঁজ আছে, সেগুলোকে কি বলে, সেগুলোকে বলা হয় কি, ক্ষুদ্রান্তের ভিলাই। আর ক্ষুদ্রান্তের ভিলাইয়ে কি হয়, এই পরিপাকৃত খাদ্য এই ক্ষুদ্রান্তের ভিলাইয়ে কি হয়, শোষিত হয়। ভিলাইটা দেখতে কীরকম দেখেন, ভিলাইটা দেখতে এই যে এই আঙুলের মতো ভাঁজগুলোর মতোই, হ্যাঁ আঙুলের মতো যে ভাঁজ আছে সেইগুলা, ঠিক আছে। এই ভাঁজগুলোর মধ্যে যদি আমরা লক্ষ্য করি এর মধ্যে কি থাকে, এই ভিলাইয়ের মধ্যে কি থাকে, এই ভিলাইয়ের মধ্যে কি থাকে, কৈশিক জালিকা থাকে, ঠিক আছে। কৈশিক জালিকা, ভিলাইয়ের অভ্যন্তরে কি থাকে, কৈশিক জালিকা, হ্যাঁ ভিলাইয়ের মধ্যে থাকে কৈশিক জালিকা। আর এই কৈশিক জালিকা কি করে, কৈশিক জালিকার ভিতরে থাকে হচ্ছে ল্যাকটিয়াল, হ্যাঁ কৈশিক জালিকার ভিতরে থাকে কি, ল্যাকটিয়াল, কৈশিক জালিকার ভিতরে থাকে ল্যাকটিয়াল, কৈশিক জালিকার ভিতরে থাকে কি, ল্যাকটিয়ালকে কি আবৃত করে রাখে, কৈশিক জালিকা ল্যাকটিয়ালকে আবৃত করে রাখে। আর ল্যাকটিয়াল কই থাকে, কৈশিক জালিকার ভিতরে থাকে, ক্ষুদ্রান্তের ভিলাইয়ের মধ্যে থাকে। আর এই ল্যাকটিয়ালটা মূলত কি, ল্যাকটিয়ালটা মূলত হচ্ছে লসিকা জালক, হ্যাঁ ল্যাকটিয়ালটা মূলত হচ্ছে লসিকা জালক, ঠিক আছে। তাহলে ভিলাই জিনিসটা কি, ক্ষুদ্রান্তের ভিলাইয়ে হচ্ছে পরিপাকৃত খাদ্য শোষিত হয়। আর এই ভিলাই জিনিসটা কি, আঙুলের মতো ভাঁজ, কিসের, ক্ষুদ্রান্তের কোন প্রাচীরের, ভেতরের দিকে যে প্রাচীরটা আছে অন্তঃপ্রাচীরের সেটার, ঠিক আছে। আর ভেতরের প্রাচীরে এই ভিলাই যে আছে, ভিলাইয়ে কি থাকে, ভিলাইয়ের মধ্যে থাকে ল্যাকটিয়াল, যেটা কৈশিক জালিকা দিয়ে বেষ্টন করা থাকে। আর এই ল্যাকটিয়াল জিনিসটা কি, ল্যাকটিয়াল জিনিসটা হচ্ছে লসিকা জালক বা লসিকা, যেটা সহজ হিসাব। আচ্ছা, লসিকা কি আপনাদের পড়াইছিলাম, কৈশিক জালিকার মধ্য দিয়ে যখন রক্ত যায়, হ্যাঁ কৈশিক জালিকার মধ্য দিয়ে যখন রক্ত যায় তখন এই রক্তের বেগের ফলে কিছু রক্ত থেমে যায় বা কিছু চাপ প্রয়োগ হয়। এর ফলে কি হয়, এর নিচে কিছু হচ্ছে তরল পদার্থ জমা হয়, এই তরল পদার্থটাই হচ্ছে কি, লসিকা। কৈশিক জালিকার নিচে কিছু ব্যাপন প্রক্রিয়া বা নিঃসরণ প্রক্রিয়া যেটাই বলেন, কিছু পরিমাণ রক্তরস এদিক দিয়ে বেরিয়ে গিয়ে কী হয়, যে কৈশিক জালিকার নিচে জায়গা দখল করে অবস্থান করে, একে কী বলা হয়, লসিকা বলা হয়। আর এই লসিকাগুলোর সমন্বয়ে যে তন্ত্র গঠিত হয় সেটাকে বলা হয় লসিকা তন্ত্র, ঠিক আছে। তাহলে কি পড়লাম, লসিকা কি সেটা জানলাম, লসিকা ল্যাকটিয়াল জিনিসটা কি, লসিকা জালক, এটা কই থাকে, ভিলাইয়ের ভিতরে থাকে, কি দ্বারা বেষ্টন করা থাকে, কৈশিক জালিকা দ্বারা বেষ্টন করা থাকে, ঠিক আছে। আর এই পরিপাকৃত খাদ্য কি হয়, পরিপাকৃত খাদ্য মূলত এই ল্যাকটিয়ালে যাওয়ার পর এই ল্যাকটিয়ালের এই লসিকা রসের মাধ্যমে কি হয়, কৈশিক জালিকার রক্তের রসের সাথে মিলিত হয়, ঠিক আছে। এভাবেই মূলত আমাদের দেহে এগুলা শোষিত হয়। আর আমাদের এই অভ্যন্তরে যে প্রোটিন জাতীয় খাদ্য আছে, এরপর হচ্ছে শর্করা জাতীয় খাদ্য আছে, কার্বোহাইড্রেট, এই দুই জাতীয় যে খাদ্য আছে এগুলো কিন্তু ব্যাপন প্রক্রিয়ায় শোষিত হয়, হ্যাঁ এগুলা ব্যাপন প্রক্রিয়ায় শোষিত হয়। আর এই যে স্নেহ জাতীয় যে পদার্থ আছে সেটাও ব্যাপন প্রক্রিয়ায় হয়, কিন্তু এটা কিছুটা জটিল প্রক্রিয়া। কেন, মূলত এই লসিকার মধ্যে যে যায়
স্নেহ জাতীয় পদার্থটা যে যায় সেক্ষেত্রে প্রথমে স্নেহ জাতীয় পদার্থটা আগে ভাঙে, ভাঙার পর আবার হচ্ছে কাছাকাছি গিয়ে লসিকায় যায়, তারপর হচ্ছে আবার এগুলো হচ্ছে অনেকগুলো একত্রিত হয়ে জড়ো হয়ে আবার পুনরায় লসিকার আকৃতি ধারণ করে। ঠিক আছে, এই কাজটাকে কি বলা হয়? এটাকে বলা হয় কি? আত্তীকরণ। এটাকে বলা হয় কি? এটাকে বলা হয় আত্তীকরণ। ঠিক আছে, তো আমরা পরিপাকের যে শোষণ প্রক্রিয়াটা আছে শোষণটা জানলাম, এখন আমরা আত্তীকরণটা একটু পড়ি। হ্যাঁ, আত্তীকরণটা একটু পড়ি। আমরা যে খাদ্যগুলো শোষণ করলাম, হ্যাঁ, ওই শোষণ করা খাদ্যগুলো যখন হচ্ছে আবার পুনরায় মানে রূপান্তরিত হয়, মানে খাদ্য কণাগুলো আবার পূর্বের অবস্থায় রূপান্তরিত হয়, প্রোটিন তো ভেঙে গিয়ে অ্যামিনো অ্যাসিডে পরিণত হলো। এখন এই অ্যামিনো অ্যাসিডটা নিজের জায়গায় গিয়ে সঠিক জায়গায় পৌঁছায়, সেখানে গিয়ে কী হয়? আবার প্রোটিনে পরিণত হয়। এটা কি বলা হয়? এই প্রক্রিয়া কি বলা হয়? আত্তীকরণ। যেটাকে আপনাদের বইতে কীভাবে লিখছে? শোষিত খাদ্যবস্তু প্রোটোপ্লাজমে পরিণত বা রূপান্তরিত করার প্রক্রিয়াকে বলা হয় কি? আত্তীকরণ। শোষিত খাদ্যবস্তু প্রোটোপ্লাজমে পরিণত বা রূপান্তর হওয়ার প্রক্রিয়াকে কি বলা হয়? আত্তীকরণ। ঠিক আছে, এর মানে কি? এর মানে হচ্ছে যেই খাদ্যগুলো ভেঙে গেছে, হ্যাঁ, এই ভেঙে যাওয়া খাদ্যগুলা যেমন অ্যামিনো অ্যাসিড হয়ে গেল, প্রোটিন ভেঙে অ্যামিনো অ্যাসিড হয়ে গেল, এরকম হচ্ছে এই খাদ্যগুলো যখন আবার তার পূর্বের অবস্থায় বা কঠিন অবস্থায় ফিরে যায়, সেই ফিরে যাওয়ার অবস্থাকে কি বলা হয়? আত্তীকরণ। ঠিক আছে, তো আত্তীকরণ সম্বন্ধে জানলাম। এখন আমরা বৃহদন্তে খাদ্যের পরিপাক সম্বন্ধে হালকা একটু পড়াশোনা করব। ঠিক আছে, বৃহদন্তে কি হয়? আমরা বৃহদন্তে 3টা পার্ট পড়ছিলাম। হ্যাঁ, সিকাম, কোলন এবং মলাশয়। হ্যাঁ, 3টা জিনিস পড়ছিলাম। তো বৃহদন্তের কাজটা কি? খাদ্য থেকে মূলত মল তৈরির কাজটা বৃহদন্ত্র করে থাকে। হ্যাঁ, বৃহদন্ত্র মূলত এই মল তৈরি করে। ঠিক আছে, বৃহদন্তের 3টা পার্ট পড়ছিলাম না? কি পড়ছিলাম? সিকাম, পরে কি পড়ছিলাম? কোলন, তারপর পড়ছিলাম কি? মলাশয়। আচ্ছা, লাস্ট পার্ট যেহেতু মলাশয়, এর মানে কি? এখানে মল জমা হবে, মলমূত্র জমা হবে। তাহলে এই সিকাম আর কোলন এই 2 পার্টের মধ্যে মল তৈরি হওয়ার কাজটা শেষ হয়ে যাওয়ার কথা, আর এখানে জমা রাখার কথা, তাই তো? তাই এই মল তৈরির কাজটা কি করে? এই মল তৈরির কাজটাই করে থাকে কি? বৃহদন্ত্র। ঠিক আছে, মূলত বৃহদন্ত্র এই মলমূত্র তৈরির কাজটাই করে থাকে। ঠিক আছে, তো এখন আমরা চলে আসলাম একদম লাস্ট পার্টে। হ্যাঁ, এখন আমরা পড়াশোনা করব আন্তরিক সমস্যাগুলো নিয়ে। অন্ত্র মানে কি? ক্ষুদ্রান্ত এবং বৃহদন্ত্র, এই 2টা নিয়ে। হ্যাঁ, এই 2টার মধ্যে যে ইয়াগুলো আছে, কি বলে, এই 2টার মধ্যে যে রোগগুলো হতে পারে। তো এখানে আমি প্রায় আপনাদের বইতে 7টা রোগের কথা বলা আছে। তো এই রোগগুলো সম্বন্ধে কাজ মূলত আপনাদের বেশি পড়া লাগে, তবুও আমি আপনাদেরকে একটু হালকা ডেমো দিয়ে দিব যাতে আপনাদের কাছে এটা ইজি লাগে। হ্যাঁ, যাতে পড়তে ইজি হয়। ঠিক আছে, তো অজীর্ণতা মানে কি? অজীর্ণতা মানে বুঝি আমরা বদ হজম। ঠিক আছে, অজীর্ণতা মানে বুঝি কি? বদ হজম। যেরকম হয় কি, আমাদের যে খাইতে মন চাইতেছে না, হ্যাঁ, ভাল লাগতেছে না, বা খাবার খাওয়ার পর অনেক সময় আমাদের কি দেখা যায় যে কীরকম একটা বাজে দুর্গন্ধযুক্ত ঢেক আসে বা ঢেকুর আসে। হ্যাঁ, তারপর হচ্ছে অনেক ক্ষেত্রে হচ্ছে পেটটা কীরকম উলমুলায় বা গুড় করে, এই আর কিছু খেতে মন চাইতেছে না, এরকম হয়, খাবার হজম হইতেছে না ঠিক মতো। এটা কি বলা হয় কি? অজীর্ণতা বা বদ হজম। ঠিক আছে, এরপর আছে কি? এরপর আছে আমাশয়। আমাশয়ের ক্ষেত্রে 2টা জিনিসের নাম আপনাদের মনে রাখতে হবে। ঠিক আছে, একটার নাম কি? একটা হচ্ছে কি? অ্যান্টামিবা। একটার নাম হচ্ছে কি? অ্যান্টামিবা। একটা নাম হচ্ছে অ্যান্টামিবা। আরেকটা হচ্ছে কি? একটা নাম হচ্ছে অ্যান্টামিবা, আরেকটার নাম হচ্ছে কি? শিজেলা। একটা নাম হচ্ছে অ্যান্টামিবা, একটা নাম হচ্ছে শিজেলা। অ্যান্টামিবার আসলে পুরো নামটা কি? অ্যান্টামিবার পুরো নাম হচ্ছে কি? অ্যান্টামিবা হিস্টোলাইটিকা। বুঝতেই পারতেছেন এটা একটা বৈজ্ঞানিক নাম। আর এটা কিসের নাম? এটা হচ্ছে একটা প্রোটোজোয়ার নাম। এটা হচ্ছে একটা প্রোটোজোয়া। অ্যান্টামিবা হিস্টোলাইটিকা, এটা হচ্ছে একটা প্রোটোজোয়া। আর আরেকটা কী নাম বললাম? আরেকটা বললাম শিজেলা। আরেকটা হচ্ছে শিজেলা। এটা কি? এটা এক ধরনের ব্যাকটেরিয়া। এই 2 ধরনের জীবাণুর কারণে কি হয়? আমাশয় হয়ে থাকে। এই 2 ধরনের জীবাণুর কারণে কি হয়? আমাশয় হয়ে থাকে। আমাশয়ের মধ্যে মূলত ঘটনা কি হয়? ঘন ঘন মলত্যাগ হয়। তারপর হচ্ছে মলত্যাগের সাথে কিছু শ্লেষ্মা নির্গত হয়, কিছুটা পেটে ব্যথা হয়। এরপর হচ্ছে অনেক ক্ষেত্রে মলমূত্রের সাথে রক্ত যেতে পারে। এগুলোই হচ্ছে মূলত কি? আমাশয়ের লক্ষণ। ঠিক আছে, আমাশয় জাতীয় খাদ্যের কি হয়? আমাশয় যদি হয় তাহলে কি করতে হয়? বিশুদ্ধ পানি পান করতে হয়, দুধ জাতীয় খাদ্য যা আছে সেগুলো খাওয়া থেকে বিরত থাকতে হয়। ঠিক আছে, ডাক্তারের পরামর্শ নিতে হয়। শাকসবজি, ফলমূল এগুলা মানে খাবার আগে ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্নভাবে খেতে হয়, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হয়। ঠিক আছে, এসব দিকে খেয়াল রাখতে হয়।
এরপর কি আছে কোষ্ঠকাঠিন্য। এটা নিয়ে যদি না বলি তাইলেও হয়, আপনারা সবাই এটা এক্সপিরিয়েন্স করেছেন এবং এটা সম্বন্ধে ভালো আইডিয়া আছে। এটা হচ্ছে খুব সহজ ভাষায় যদি বলি শক্ত পায়খানা, ঠিক আছে, শক্ত মল বা শক্ত পায়খানা, ঠিক আছে। আপনাদের মল ত্যাগ করতে খুবই কষ্ট হয় যখন, তখন সেটাকে বলা হয় কি কোষ্ঠকাঠিন্য। মানে ওয়াশরুমে গেছেন, গিয়ে বসছেন তো বসছেন যেন একদম ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ 3 দেশ মিলিয়ে যখন যুদ্ধ লেগে গেল তখন যেরকম একটা ফিলিং হয় না, এরকম একটা ফিল, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, এটাই হচ্ছে কি কোষ্ঠকাঠিন্য। তারপর এই কোষ্ঠকাঠিন্য যদি হয় কি হবে, রাফেজ জাতীয় যে খাদ্যগুলো আছে, আঁশ জাতীয় খাদ্য, সেগুলো পর্যাপ্ত পরিমাণ খেতে হবে, আঁশ জাতীয় খাদ্যগুলো পর্যাপ্ত খেতে হবে। তারপর কি খেতে হবে, পানি খেতে হবে প্রচুর পরিমাণ। আর হচ্ছে শক্ত বা কোষ্ঠকাঠিন্য তৈরি করে এরকম যে আপনাদের ফেভারিট কিছু খাবার আছে, ওই খাবারগুলো একটু অ্যাভয়েড করতে হবে কিছুদিন। আর বিভিন্ন ধরনের ফলমূল খেতে হবে, শাকসবজি খেতে হবে, বিশেষ করে পেঁপে খাবেন খুব বেশি বেশি পেঁপে। তারপর হচ্ছে মূলা, যেটা আপনারা নাক ঝাড়ি দেন খুব, ওইগুলো ওই সময় খুব ভালো করে খাওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে। আর আপনাদের প্রিয় গরুর মাংস ওই সময় ওইটা না খাওয়া ট্রাই করবেন, ঠিক আছে। এরপর কি আছে, এরপর হচ্ছে গ্যাস্ট্রিক বা পেপটিক আলসার। হ্যাঁ, আলসার মানে কি, আলসার মানে হচ্ছে কি ক্ষত, আলসার মানে হচ্ছে ক্ষত। গ্যাস্ট্রিক গ্রন্থি কই থাকে, গ্যাস্ট্রিক গ্রন্থি পাকস্থলিতে থাকে, পড়াইছিলাম, ঠিক আছে। পাকস্থলিতে গ্যাস্ট্রিক হয়, তাহলে গ্যাস্ট্রিক ও পেপটিক মানে কি, পেটে বুঝাইতেছে আর কি, পেটে বুঝাইতেছে, ঠিক আছে। তো গ্যাস্ট্রিক গ্রন্থিতে যে যদি ক্ষত হয় বা পাকস্থলিতে যে ক্ষত হয়, পাকস্থলীর ক্ষত যদি হয়, পাকস্থলীর যদি ক্ষত হয়, তাহলে সেটাকে আমরা কি বলবো, গ্যাস্ট্রিক বা পেপটিক আলসার। এটা কি হয়, আবরণী, পাকস্থলীর যে আবরণী আছে সেখানে ক্ষত হয়। আর আবরণীটাকে কি বলা হয়, অ্যাপিথেলিয়াম আবরণ, ঠিক আছে, অ্যাপিথেলিয়াম টিস্যুর আবরণ, সেটাকে কি বলা হয়, মানে অ্যাপিথেলিয়াম আবরণ, ঠিক আছে। এটাকে কি বলা হয়, গ্যাস্ট্রিক বা পেপটিক আলসার, ঠিক আছে, ঠিক আছে। আবার আপনাদের এই যে ডিওডেনাম আছে না, ক্ষুদ্রান্তের ডিওডেনাম, সেখানেও আলসার হতে পারে, সেটাকে কি বলা হবে তখন, ডিউডেনাল আলসার, ডিউডেনাল আলসার, ঠিক আছে। এটা কিসের জন্য হয়, আপনাদের অভ্যাস খারাপ সেজন্য হয়। কীরকম, ধরেন আপনাদের দুপুরের খাবার খাওয়া দরকার কয়টায়, দুপুরের খাবার খাওয়ার দরকার দুপুর 1টার মধ্যে, আপনারা তো সেটা করবেন না আপনারা কি করবেন, দুপুর 3টা বাজে যাবেন খাইতে। তো আপনার খাওয়া দরকার ছিল দুপুর 1টায়, আপনারা খান নাই, তারপর হচ্ছে কি দুপুর 3টা বাজে খাইলেন। এই গ্যাপটার মধ্যে কি হলো, হাইড্রোক্লোরিক অ্যাসিড বা HCl তো আছে, ওইগুলো কি করছে, ওইগুলো তো নিজের কাজ নিজে করতেই আছে, ঠিক আছে। এরপর সকালে আরও খান নাই নাস্তা, ঠিক আছে, আপনাদের সকালে স্কুলে যান, সকালে নাস্তা খাইতে মন চায় না, তো এই না খাওয়ার ফলে কি হয়, হাইড্রোক্লোরিক অ্যাসিড নিজের কাজটা করে থাকে, খাদ্য পরিপাক করার কাজ পরিপাক তো আর করতে পারে না ওই সময় মোটামুটি আপনাদের পাকস্থলীতে যা করার করে দেয়, ঠিক আছে। এছাড়াও আরেকটা জিনিস আছে, সেটা কি, হেলিকোব্যাক্টর পাইলোরি, একটা ব্যাকটেরিয়া আছে, সেটার নাম কি, হেলিকোব্যাক্টর পাইলোরি। এটার কারণেও কি হয়, পেপটিক আলসার হয়ে থাকে, ঠিক আছে। আর এই পেপটিক আলসার হইলে কি করতে হয়, কিভাবে খুঁজতে হয়, এন্ডোস্কোপি করতে হয়, ঠিক আছে, বেরিয়াম এক্সরে বলা হয় এটাকে, ঠিক আছে। এন্ডোস্কোপি বা বেরিয়াম এক্সরে করে এই রোগটা নির্ণয় করা হয়, ঠিক আছে। আর দুজন বিজ্ঞানী আছেন, আপনাদের বইতে নাম দেওয়া আছে, রবিন আর ব্যারি। এই দুজন বিজ্ঞানী মূলত এই রোগটা আবিষ্কার করছেন, সেজন্য আবার নোবেল পুরস্কারও পাইছেন। কিন্তু এরা করছিল কি, যে হেলিকোব্যাক্টর পাইলোরি নিজেরা খেয়ে ফেলছিল, হ্যাঁ, নিজেরা খেয়ে আবিষ্কার করছে, মানে নিজের জীবনের বিনিময়ে নোবেল পুরস্কার যাকে বলা হয় আর কি। এদের মতো বলদার নাই, তবুও ওনাদের বলদামের কারণে আমরা অনেক উপকারে আছি, ঠিক আছে, তাদেরকে ধন্যবাদ, ঠিক আছে। এখন আমরা পড়বো অ্যাপেন্ডিসাইটিস নিয়ে। হ্যাঁ, আচ্ছা, অ্যাপেন্ডিসাইটিস কী হয়, আপনাদের নাভির চারপাশ দিয়ে ব্যথা শুরু হয়, ঠিক আছে, নাভির চারপাশে ব্যথা শুরু হয়। আর এটার সমস্যা, এটা কোন জায়গায় কি হয়, এই যে আপনাদের যে বৃহতন্ত্র আছে, বৃহতন্ত্রের কি হয়, সিকামে, বৃহতন্ত্রের কি 3টা পার্ট পড়ছিলাম না, সিকাম, কোলন, মলাশয়। কোলনটা কী ছিল, যে এরকম ছিল, হ্যাঁ, কোলনটা ছিল এরকম, হ্যাঁ, কোলনটা এরকম ছিল, ঠিক আছে। কোলনের আগে এই জায়গায় কিন্তু সিকাম ছিল, হ্যাঁ, এই জায়গায় সিকাম ছিল। এই সিকামের মধ্যে দেখবেন এরকম একটা পার্ট আছে, এটাকে কি বলা হয়, এটাকেই বলা হয় অ্যাপেন্ডিক্স, সিকামের এই জায়গায় এটাকে বলা হয় অ্যাপেন্ডিক্স। এই অ্যাপেন্ডিক্সটা এই অ্যাপেন্ডিক্সে যখন ব্যথা শুরু হয়, আইটিস মানে হচ্ছে ব্যথা, হ্যাঁ, আইটিস মানে হচ্ছে কি ব্যথা, অ্যাপেন্ডিসাইটিস মানে হচ্ছে অ্যাপেন্ডিক্সের ব্যথা। এই সময় কি করা হয়, এই অ্যাপেন্ডিক্সটা কেটে ফেলে দেওয়া হয়, আর অ্যাপেন্ডিক্সটাকে বিজ্ঞানীরা বলেন হচ্ছে নিষ্ক্রিয় অঙ্গাণু, মানে আমাদের বডিতে এটা কোনো কাজ নাই। কিন্তু একটা জিনিস যদি আপনারা রুটে যান, শিশু যখন ভ্রূণ অবস্থায় থাকে তখন এটা কাজ করে,
ভ্রূণ অবস্থায় এটা কাজ করে, বাট আপনারা যখন বড় হয়ে যান তখন এটার আর কোনো কাজ থাকে না, ঠিক আছে। অ্যাপেন্ডিক্সটাকে সামগ্রিকভাবে নিষ্ক্রিয় অঙ্গাণু বললেও ভ্রূণ অবস্থায় এটার কিন্তু গুরুত্ব আছে, ঠিক আছে। তো স্রষ্টার সৃষ্টি কোনোটাই অকারণে নয়, সব কিছুরই কারণ আছে, ঠিক আছে। তো অ্যাপেন্ডিসাইটিস কী সেটা জানলেন। এখন আমরা জানবো কি কৃমিজনিত রোগ। আচ্ছা, আমাদের পেটে তো মোটামুটি কৃমিজনিত রোগ কী এটা সম্বন্ধে সবাই জানেন, নতুন করে বলার কিছু নাই। কৃমি থাকলে কি হয়, খাইতে মন চায় না, পেট ফুলে থাকে, ঠিক আছে, পেট খুব বড় বড় লাগে, ঠিক আছে। আর কৃমি কীভাবে নির্ণয় করতে হয়, মলমূত্র পরীক্ষা করতে হয়। মলমূত্র পরীক্ষা করে যদি হচ্ছে ডিম পাওয়া যায় কৃমির, তাহলে বোঝা যায় যে আপনার পেটে কৃমি আছে, এবং তখন কী খেতে হয়, ওই কৃমিনাশক ওষুধটা খেতে হয়, অনেক মোটা একটা ওষুধ, ডাক্তাররা বলে চুষে চুষে খেতে, খুবই বাজে লাগে খেতে। আচ্ছা, যাই হোক, এখন কি পড়বো, ডায়রিয়া। ডায়রিয়া মানে কি, আপনারা তো পাতলা পায়খানা খুব ভালোই চিনেন, হ্যাঁ, পাতলা পায়খানা। ডায়রিয়া মানে কি, পাতলা পায়খানা, পাতলা পায়খানা, ঠিক আছে, ঠিক আছে। ডায়রিয়া মানে কি, পাতলা পায়খানা। তো সেক্ষেত্রে কি হয়, বারবার বাথরুমে যান, ঠিক আছে, এবং ক্লান্ত হয়ে ফিরে আসেন, এবং আপনাদের হতাশার অবকাশ কখনোই শেষ হয় না। তখন আপনাদের কি করতে হবে, আপনাদের শরীর থেকে কি হয়, মূলত লবণটা সরে যায়, তো লবণ খেতে হবে। লবণটা কি আপনি সরাসরি লবণ খাবেন, কাঁচা লবণ? না, সেটা না, আপনার কী করবেন, স্যালাইন খাবেন, এসএমসির ওরস্যালাইন এন, হ্যাঁ, ওরস্যালাইন খাবেন। আর যদি বাসায় বানাইতে চান তাহলে সিস্টেম আছে। আমাদের আমরা যখন ছোট ছিলাম তখন বইতে বলতো যে গুড় আর পানি মিশিয়ে বানাতে। এখন আপনাদের বইতে আবার একটা নতুন সিস্টেম দেওয়া আছে, খুব ভালো সিস্টেম। সেটা কি, 1 লিটার পানির মধ্যে, এই যে 1 লিটার পানি, হ্যাঁ, 1 লিটার পানি, এই 1 লিটার পানির মধ্যে কী করবেন, চালের গুঁড়া দিবেন। কত গ্রাম, 50 গ্রাম চালের গুঁড়া, হ্যাঁ, 50 গ্রাম কী করবেন, চালের গুঁড়া দিবেন, চালের গুঁড়া। এটাকে কী বলা হয়, কী বলা হয়, এটাকে বলা হয় শস্য স্যালাইন, এটাকে বলা হয় শস্য স্যালাইন, শস্য স্যালাইন। যতক্ষণ না পর্যন্ত আপনার ডায়রিয়া চিরতরে দূর হয় ততক্ষণ পর্যন্ত এটা খেতে থাকবেন, এবং দেখবেন যে সুস্থ হয়ে গেছেন, ঠিক আছে। ডায়রিয়ার আরেকটা কারণ আছে, সেটা কি, রোটা ভাইরাস, রোটা ভাইরাস, ঠিক আছে। এই রোটা ভাইরাসের কারণে কী হয়, ডায়রিয়া হয়ে থাকে, ঠিক আছে। তো আপনাদের এই চ্যাপ্টারটা মোটামুটি সমাপ্ত। তো আজকের ক্লাসও এখানেই সমাপ্ত করছি। এই ক্লাসের সাথেই চ্যাপ্টারটা ভালোভাবে পড়বেন, আর এই রোগগুলা আমি আপনাদের কাছে ইজি করার চেষ্টা করলাম। আপনারা পুরো বইয়ের কোনো লাইন বাদ দিবেন না, সব রিডিং দিবেন। যদি কোনো কিছুতে যদি সমস্যা মনে হয় যে বুঝতেছেন না, তাহলে একটা কাজ করতে পারেন, আমাদের বোটাজো পেজের মধ্যে মেসেজ অপশন আছে, সেখানে মেসেজ দিতে পারেন। ফ্রি টাইমে ইনশাল্লাহ আপনাদের সমস্যার সমাধান করব। ওকে, তো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, রমজান মাসের পবিত্রতা রক্ষা করুন। আসসালামু আলাইকুম।